বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পরম করুণাময়ের রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রোনাউন। এবং গত ক্লাসেও তোমাদের নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এটি পার্টস অফ স্পিচের একটি অংশ, সেটা তোমরা অবভিয়াসলি জানো। তো প্রোনাউন বলতে আমরা কি বুঝি? বাংলায় যেটাকে আমরা সর্বনাম বলি, সেই সর্বনামটাকে বলা হচ্ছে ইংলিশে প্রোনাউন। তো এই প্রোনাউনকে আমরা যখন আলোচনা করব বা ডেফিনেশন দেব, তখন আমরা কি বলবো? প্রোনাউন কাকে বলে, তাই না? নাউন এর পরিবর্তে যেসব ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তাহলে দেখো, নাউনের পরিবর্তে নাউন তাকে কাকে বলে? আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি, নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন করিম, রহিম, ঢাকা, রাজশাহী, এ ধরনের শব্দগুলো হচ্ছে নাউন। এটার পরিবর্তে যা ব্যবহৃত হবে সেটাই প্রোনাউন। হ্যাঁ, আমরা এখানে যেমন দিয়ে বলতে পারি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ঢাকা হচ্ছে একটা নাউন, বাংলাদেশ নাউন। এখন এখানে যদি বলি ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি, এটা একটা প্রাচীন শহর, 1610 শতাব্দীতে এটি নির্মিত হয়। তাহলে ইট ইজ, এই যে ইট ব্যবহার করলাম, এটাকে আমরা কিন্তু প্রোনাউন হিসাবে আখ্যায়িত করতে পারি। কেন? যে নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হলো, তাহলে ইটটা কিন্তু প্রোনাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, সেটি আমরা জানলাম। তো প্রোনাউনের সংজ্ঞা দেওয়ার পরে আমরা এরপরে যেটি করব, এটির ক্লাসিফিকেশান। হ্যাঁ, প্রোনাউন কয় প্রকার এটি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তোমরা জানো যে প্রোনাউনের ক্লাসিফিকেশান যখন আমরা করতে যাই, তখন কিন্তু কয় ধরনের প্রোনাউন পাই? 8 প্রকার। তাহলে আমরা বলতে পারি যে প্রোনাউন 8 প্রকার। যথা দিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রোনাউন 8 প্রকার। একটু আমি বোর্ডটা পরিষ্কার করি। এই 8 প্রকার প্রোনাউন কি কি সেটি অবশ্যই তোমাদের মেমোরির মধ্যে রয়েছে। তো তার মধ্য থেকে আজকে আমরা 2টি প্রোনাউন আলোচনা করব এবং সেখানে কিছু উদাহরণ দেওয়া থাকবে, সেই উদাহরণগুলো আমরা পর্যালোচনা করব। তো তোমরা কি বলতে পারবে যে 8 প্রকার কি কি? অবশ্যই বলতে পারবে, কারণ তোমরা এগুলো ছোট ক্লাসেও পড়েছো। তাহলে আমরা আলোচনা করলাম যে প্রোনাউন 8 প্রকার, যথা 1 নম্বরে আমরা যেটা যাচ্ছি, পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নম্বরে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। 4 নম্বরে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে আমি
চার ধরনের লিখলাম। এখন ডান সাইড আবার চার ধরনের লিখি। 5 নাম্বার ইনডিফিনিট প্রোনাউন, 6 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 7 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং অবভিয়াসলি 8 নাম্বার সর্বশেষ ফাইনাল নাম্বার রেসিপ্রোকাল প্রোনাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 প্রকারের প্রোনাউনের নাম পেয়ে গেলাম। তাহলে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটার মিনিং রয়েছে। আমরা পরবর্তীতে আলোচনায় যাব। ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল। তাহলে এখন এগুলোর যদি আমি ডেফিনেশন দিতে যাই, তাহলে এগুলোর ডেফিনেশন কী রকম হতে পারে? তাহলে আমাকে যেটি ডেফিনেশন প্রথমে দিতে হবে সেটি পার্সোনাল প্রোনাউন, তাই না? তাহলে আমরা একটু বোর্ডে লিখতে পারি। তাহলে এগুলো যদি আমি সংক্ষেপে একটু আলোচনা করি, ব্যক্তিগত, নির্দেশ সূচক, প্রশ্নবাচক, সম্পর্ক সূচক, অনির্দিষ্ট, এবং ডিস্ট্রিবিউটেড মানে বন্টন করার মতো, একে অপরের সাথে বন্টন। রিফ্লেক্সিভ পারস্পরিক, এখানে যে আমরা যে সাবজেক্টেরই যে নিজস্ব ভাষায় যেটি করবে সেটাই রিফ্লেক্সিভ বলা হচ্ছে। যেমন আই মাই সেলফ গো দেয়ার, আমি নিজে নিজে সেখানে যাই। এই ধরনের সাবজেক্ট যখন নিজে নিজে যেটা করে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হচ্ছে। রেসিপ্রোকাল পারস্পরিক ক্রিয়া সংক্রান্ত বা একে অপরের প্রতি যে পারস্পরিক আদান প্রদান, সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে আমরা এর মধ্যে চলে যাব কোনটিতে? পার্সোনাল আলোচনা করব। তোমাদের আগেও বলেছি যে আজকে 2টি প্রোনাউন আমরা আলোচনার সময় পাবো। একটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর একটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন কাকে বলে। 1 নম্বরে আমরা আলোচনার বিষয় রেখেছি পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন নাউন এর পূর্বে বসে যে প্রোনাউন, এই নাউনটাকে আমরা যদি এভাবে বলি, যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে পার্সন বলতে আমরা কিন্তু বুঝতেছি যে ব্যক্তি, তাই না? যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে দেখো এই যে দ্য বুক, দ্য টেবিল, এখানে তোমরা পিকচারে দেখছো দ্য বুক, তারপরে টেবিল। তো এটা কি? বুক এবং টেবিল কি? নাউন। এবং এটা কি? ইম্পার্সোনাল বা বস্তু, তাই না? বুক এবং টেবিল হচ্ছে তোমার নাউন। এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? ইট। দ্য বুক ইজ অন দ্য টেবিল, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখো ইট বলতে কাকে বোঝানো হলো? ইট বলতে কিন্তু এই দ্য বুককে, তার মানে এখানে যে বুকটাকে আমি নির্দেশ করছি, সেই বুকটার পরিবর্তে আমি ইট ব্যবহার করলাম। তাহলে বস্তুর পরিবর্তে এখানে বলা হয়েছে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমি ইট ব্যবহার করলাম। যার কারণে এই যে বুক, সেই বুকের সেই বুকটা কিন্তু
এখানে ইট হিসাবে উপস্থাপিত হয়েছে। তাহলে কেন আমাদের প্রোনাউন দরকার? প্রোনাউন এই জন্যই দরকার যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, দ্য বুক গিভস আস মেনি কাইন্ডস অফ নলেজ। এই যে বারবার করে দ্য বুক বলতে বলতে কিন্তু এটা একটা খারাপ লাগে। একই জিনিস বারবার করে উচ্চারণ করার চেয়ে ইট দিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে এটা সাবলীল হয়, যার কারণে এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আরেকটি যেটি উদাহরণ বলা হয়েছে ব্যক্তি। ব্যক্তি দেখো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা একজন ব্যক্তি এবং সে কিন্তু একজন টিচার। সে একজন টিচার, আমার মতোই সে একজন টিচার। যেমন দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ। তাহলে এই যে শিক্ষককে দেখতে পাচ্ছ, আমার মতোই একজন শিক্ষককে দেখতে পাচ্ছ, সেই শিক্ষক, তাহলে কি শিক্ষকটা কি? দ্য টিচার। ইনি কে? শিক্ষক। উনি শিক্ষক। তা শিক্ষক কি? আমি কি? আমি শিক্ষক। তাহলে আমরা নাউন, তাই না? আমরা নাউন। এখন যদি বলা হয় দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ, শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখায়, আস মানে আমাদের, এটাও কিন্তু প্রোনাউন। তাহলে এই যে নাউনের পরিবর্তে যে দ্য টিচার, এটা নাউন, সেই নাউনটাকে আমি যদি বলি হি ইজ এ ফেভারিট পারসন টু আস, তিনি আমাদের কাছে খুব জনপ্রিয় একটা ব্যক্তি। হ্যাঁ, তাহলে একজন শিক্ষক যে কিনা জ্ঞানের আলো দান করে থাকে সে তোমার কাছে ফেভারিট। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এটাকে আমরা বলতেছি এই হিটাকে পার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে যদি কোনো ছেলে মানুষ থাকে তাহলে আমরা হি ব্যবহার করব, মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করব, আর একের অধিক যদি থাকে তাহলে আমরা দে ব্যবহার করব। এরপরে আমরা চলে যাই পার্সোনাল প্রোনাউন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি আলোচনা করতে চাই। দুই নম্বরে যেটি বলতে চাচ্ছি ডেমনস্ট্রেটিভ অর্থাৎ নির্দেশ সূচক। যে প্রোনাউন এই প্রোনাউন কি করবে? যে প্রোনাউন কোনো কিছু নির্দেশ করে, কাছের বা দূরের নির্দেশ করবে, যে প্রোনাউন কোনো কিছু নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাকে কি প্রোনাউন বলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, তাহলে এই প্রোনাউনগুলোর জন্য আমরা যেটি ব্যবহার করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যে বহু শব্দগুলি ব্যবহৃত হয় তার মধ্যে দুইটি হচ্ছে, যেমন দিস, দ্যাট, দিস এবং দোজ। যদি কাছের বোঝায় তাহলে দিস, কাছের একটু দূরে বোঝায়, একটিকে যদি বোঝায় তাহলে দ্যাট, কাছের অনেকগুলো যদি বোঝায় তাহলে দিস, দূরের অনেকগুলো যদি বোঝায় তাহলে সেটাকে বলা হচ্ছে দোজ। উদাহরণ যদি আমরা দেই তাহলে কি হয়? দিস ইজ এ হ্যান্ড। এই যে এখানে মুরগিকে দেখতে পাচ্ছ, দিস ইজ এ হ্যান্ড, মুরগিকে দেখতে পাচ্ছ। তাহলে এটি হয় একটি মুরগি, এটি হয় একটি মুরগি। আচ্ছা, তাহলে মুরগিটা কি কাছের? এখন মুরগিটা কাছের, তাই দিস দিয়ে আমি ইন্ডিকেট করছি যে এটি হয় একটা মুরগি, কাছের একটা মুরগি, যেটি হাতের ইশারায় আমি বলতে পারছি। এখন যদি বলি যে দ্যাট ইজ এ কাউ, ওইটি একটি গরু, দেখো একটু দূরে আছে, এই গরুটা এখানে আছে, মানে একটু দূরের। মুরগিটা তোমার কাছে আছে আর গরুটা দূরে আছে। কয়টা গরু? একটি গরু, যার কারণে কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমরা দ্যাট ইজ এ কাউ পর্যন্ত লিখলাম। একটি যদি বোঝায় তাহলে কি বললাম? দিস, আর কাছের যদি বোঝায় দিস, আর দূরের হলে দ্যাট। তেমনি একাধিক হতে পারে, দিস flowers are very nice। কি হতে পারে?
দিস ফ্লাওয়ার্স আর ভেরি নাইস। তাহলে এখন দেখো যে দিস ফ্লাওয়ার্স এখানে কাছে বোঝাচ্ছি, দেখো এখানে কয়েকটা ফুলের গুচ্ছ আছে, হ্যাঁ এই ফুলের গুচ্ছগুলোর জন্য আমরা বলছি দিস, মানে কাছের যদি অনেকগুলো বোঝায় তাহলে আমরা বলবো দিস, এই ফুলগুলো, মানে হাতের কাছে আছে অনেকগুলো এই ফুলগুলো। তেমনি আমরা বলতে পারি দোজ, আমরা কি বলতে পারি দোজ স্টার্স, দোজ স্টার্স আর টুইঙ্কেলিং ইন দ্য স্কাই। তাহলে স্কাইটা কোথায় থাকে বলো তো? অনেক দূরে আকাশ, সেই আকাশের ওই যে তারাগুলো দেখো দূরে, যার কারণে হ্যাঁ আমরা কিন্তু দূরের নির্দেশ করছি। ওই তারাগুলো যখন অনেকগুলো বোঝাবে তখন আমরা কিন্তু ওইগুলোর ক্ষেত্রে দোষ ব্যবহার করব, ওগুলোর ক্ষেত্রে দোষ ব্যবহার করব। তাহলে কাছের অনেকগুলো বোঝালে অনেকগুলো ফুল বোঝাচ্ছে, তাই দেশ, অনেকগুলো স্টার, অনেকগুলো তারা আকাশে, আকাশ তো আমাদের কাছ থেকে অনেক দূরে, যার কারণে দোজ, এগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে। এখন তাহলে যেহেতু আমরা প্রোনাউন কাকে বলে সেটি শিখলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউনের সংজ্ঞা শিখলাম এবং সেগুলোর উদাহরণও দেখলাম সচিত্র, তাই না, চিত্র সহ। এখন আমরা বাড়ির কাজ করব, সেটার নাম হচ্ছে হোমওয়ার্ক। কি কাজ থাকবে? পার্সোনাল ও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে তিন প্লাস তিন মোট ছয়টি বাক্য লেখো। অবশ্যই প্রোনাউনের নিচে আন্ডারলাইন দেবা। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলে। আরও যে 6 প্রকারের প্রোনাউন সেটি আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনায় সেটা নিয়ে আসব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে অবস্থান করবে। এখন শীতকালীন টাইম এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই কারণে খুব নিজেকে সচেতন রাখবে। আর আমরা শিক্ষক হিসাবে সবসময় তোমাদের কাছে আছি এবং থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং সবাই বাবা মার সাথে বিনয়ের সাথে আচরণ করবে এবং বাবা মাকে কাজে কর্মে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায়। খোদা হাফেজ।